হ্যালো এন্ড ওয়েলকাম অল অফ মাই ডিয়ার স্টুডেন্ট। অনেকদিন পর তোমাদের সঙ্গে ইউটিউব প্ল্যাটফর্মে দেখা হচ্ছে, আর আজকে আমি বাংলাতে কথা বলছি। নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকেই অবাক হচ্ছ। অবাক হওয়ার পেছনে কারণও রয়েছে, কারণ এর আগে যত ভিডিও আমি ইউটিউবে আপলোড করেছি সবগুলো হিন্দি মিডিয়ামে আপলোড করেছি। তো আজকের ক্লাস বাংলাতে নেবার কারণ আছে, যেগুলো হচ্ছে অনেক রিকোয়েস্ট এসছে আমার কাছে, যে বেশ কিছু রিকোয়েস্ট এসছে যে স্যার কিছু ক্লাস যদি বাংলাতে প্রোভাইড করা যায় তাহলে তাদের জন্য বুঝতে একটু সুবিধা হয়। আর তাছাড়াও একটা কথা বলে রাখি, আমার পক্ষে একটু সুবিধা হয় কারণ আমার হিন্দিটা একেবারেই ভালো নয়। তো আমি আগামীতে কিছু ক্লাস, আজকে এবং আগামীতে কিছু ক্লাস আমি বাংলাতে তোমাদেরকে প্রোভাইড করব। তো আমি নিশ্চিত যে যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তাদের কাছে এই ক্লাসগুলো বোঝার জন্য অত্যন্ত সহজ হবে। তো অনেকদিন পর দেখা হয়েছে তোমাদের সঙ্গে, নিশ্চিতভাবে তোমরা ভালো আছো, আর ভালো কেনই বা থাকবে না। হ্যাঁ স্যার, খুব ভালো আছি, কারণ আপনি তো জানেন, হ্যাঁ আমি জানি, স্কুল নেই, কলেজ নেই, সবই বন্ধ। শুধু একটা জিনিস অন রয়েছে, সেটা হচ্ছে মোবাইল। স্যার চুটিয়ে গেম খেলছি, মুভি দেখছি, ওয়েব সিরিজ দেখছি, অ্যান্ড চ্যাট করছি, কত কিছু করছি। তো বলে রাখি যে এইগুলো থেকে একটু বেরোতে হবে, কারণ সামনে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম আসছে, অনেক গভর্নমেন্ট জবের এক্সাম আসছে, সেগুলোর জন্য নির্দিষ্টভাবে প্রিপেয়ার হতে হবে। আদারওয়াইজ তুমি যদি এই সময়টাকে নষ্ট করো তাহলে ভবিষ্যতে হয়তো এর মূল্য তোমাকে চোকাতে হতে পারে, এর খেসারত তোমাকে দিতেই হবে। কাজেই ওগুলো থেকে একটু সরে আসতে হবে, এসে একটু পড়াশোনার দিকে মন দিতে হবে। ওগুলোও চলবে, কিন্তু খুব অল্প অল্প। আজকে একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে এসেছি। টপিকটা নতুন, ক্লাসটা নতুন, কিন্তু যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই ডিভাইসটা, সেই ইলেকট্রিক্যাল ডিভাইস। বলে রাখি যে আজকের টপিক হচ্ছে ক্যাপাসিটর, একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। সেই ডিভাইসটা নিয়ে আজকে মূলত আলোচনা করব। তো তোমরা বুঝতেই পারছো স্যার, ক্যাপাসিটর অত্যন্ত চেনা একটা ডিভাইস স্যার। এটা আমি দেখেছি, আমি এটাকে কানেকশন করেছি, আমি এটা নিয়ে ডিল করেছি। তো আমরা কম বেশি প্রত্যেকেই ক্যাপাসিটর নিয়ে ডিল করেছি, এবং ক্যাপাসিটর বিভিন্ন সার্কিটে বিভিন্ন পারপাসে লাগিয়েছি, বিভিন্ন পারপাস সার্ভ করে। কারণ ক্যাপাসিটর এমন একটা ইলেকট্রিক্যাল ডিভাইস, যে ডিভাইসটা এক এক সময় এক এক রকম ইলেকট্রিক্যাল সার্কিটে এক এক রকম নেচারের পারপাস সার্ভ করে। কাজেই আমরা এগুলো নিয়ে ডিল করলেও কিন্তু এমন সময় এসছে যে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ক্যাপাসিটর কিভাবে কাজ করে, ক্যাপাসিটরের ওয়ার্কিং প্রিন্সিপালটাই বা কি। তখন কখনো আমরা এত চেনা বস্তুটাও আমাদের কাছে অচেনা হয়ে যায়, তখন আমরা হয়তো বুঝতে পারি না যে কিভাবে প্রেজেন্ট করব ক্যাপাসিটর বেসিক্যালি একটা নির্দিষ্ট সার্কিটে কি কাজ করছে। তো এগুলো একটু আমাদের ডিটেল করে নিতে হবে। যারা জানো তারা তো খুব ভালো স্টুডেন্ট, আর যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে জেনে নিতে হবে। কাজেই আমরা শুরু করব ক্যাপাসিটর। প্রথমেই বলে রাখি যে তোমাদেরকে আগে মনে প্রাণে বিশ্বাস করে নিতে হবে, যেহেতু ক্যাপাসিটরটা প্রত্যেকেই আমরা চিনি, সুতরাং ক্যাপাসিটর কঠিন কোনো জিনিস নয়, কঠিন কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস নয়। ক্যাপাসিটর সম্পর্কে যদি আমি একবার পড়াশোনা করি, একবার বিষয়গুলো একবার জানার চেষ্টা করি, তাহলে এর থেকে সহজ জিনিস আর কিছু নেই। এটা বোঝাটা অত্যন্ত সহজ, এটা একটু মনে প্রাণে বিশ্বাস করে নাও প্লিজ, তাহলে তোমাদের দেখবে ক্যাপাসিটরটা জলের মতো হয়ে গেছে। তো প্রথমে আমি শুরু করছি যতটা পারবো। ক্যাপাসিটর অ্যাকচুয়ালি অনেক একটা বড় চ্যাপ্টার, ছোট্ট জিনিস হলেও চ্যাপ্টারটা অনেক বড়। তো আমি শুরু করব যতটা পারা যায় সংক্ষেপে, এবং তোমরা বুঝতে পারো সেরকম ভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। সো ক্যাপাসিটর সবাই দেখেছি। বেসিক্যালি আমরা ক্যাপাসিটর যেগুলো দেখেছি, ক্যাপাসিটরকে যদি প্রথমত আমি ক্লাসিফিকেশনের দিকে একটু নজর রাখি, যে কি কি ধরনের ক্যাপাসিটর হতে পারে, কি কি ধরনের ক্যাপাসিটর মার্কেটে অ্যাভেলেবেল হয়। তো তোমাদেরকে বলে রাখি, আমরা মার্কেটে যে ক্যাপাসিটর গুলো দেখি, আমরা দোকানে যে ক্যাপাসিটর গুলো কিনতে যাই, সমস্ত ক্যাপাসিটর হচ্ছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর। স্যার এর বাইরে কি আর কোনো ক্যাপাসিটর আছে? নিশ্চয়ই আছে, কিন্তু সেগুলো রিজেক্ট হয়ে গেছে। বেসিক্যালি সেগুলো রিজেক্ট হয়ে গেছে। কিন্তু তার সম্পর্কে একটু হিস্ট্রিটা জেনে নেওয়া যাক, যে ক্যাপাসিটর কত ধরনের হতে পারে। একদম প্রাইমারিলি একদম অনেক বছর আগের কথা বলছি আমি, সে সময় প্যারালাল প্লেট ক্যাপাসিটর মার্কেটে আসেনি। তো ক্যাপাসিটর সেই সময় যেটা ছিল, সেই সময় সায়েন্টিস্টরা যেটা বানানোর চেষ্টা করেছিলেন সেটা হচ্ছে স্পেরিক্যাল ক্যাপাসিটর। মানে হচ্ছে গোলাকার স্পেরিক্যাল ক্যাপাসিটর, লাইক দিস স্পেরিক্যাল ক্যাপাসিটর। তো স্পেরিক্যাল ক্যাপাসিটর বেশ কিছু বছর ধরে চলেছিল। কিছু কারণে এই ক্যাপাসিটরটা পরবর্তীকালে যখন প্যারালাল প্লেট ক্যাপাসিটর চলে আসছে, একেবারেই একে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে।
কমপ্লিটলি রিজেক্ট করে দেওয়া হয়েছে যে তোমার আর কোনো কাজ নেই, তুমি আজকের থেকে আসতে পারো, বিকজ আমাদের কাছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর অ্যাভেলেবেল হয়ে গেছে। কারণ প্যারালাল প্লেট ক্যাপাসিটর স্ফেরিক্যাল ক্যাপাসিটর থেকে অত্যন্ত ভালো এবং ইউজফুল। তো স্ফেরিক্যাল ক্যাপাসিটর কেন রিজেক্ট হয়ে গেল? তো মূলত কিছু কারণ, যে প্রথম কারণ হচ্ছে ক্যাপাসিটি। এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটি টার্মটা আমরা সবাই বুঝি। স্ফেরিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিটি কিন্তু অত্যন্ত কম প্যারালাল প্লেট ক্যাপাসিটরের থেকে, এবং সাথে সাথে এর এই স্ফেরিক্যাল ক্যাপাসিটরের চার্জটা কনসেন্ট্রেট হয় না ততটাও যতটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের চার্জটা কনসেন্ট্রেট হয়। মানে মোদ্দা কথা হলো যে স্ফেরিক্যাল ক্যাপাসিটরের চার্জটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড চার্জ। আমি এখানে ফিরবো, তার আগে একটু জেনে নিই প্যারালাল প্লেট ক্যাপাসিটর সম্পর্কে। একটু যদি জেনে নাও তাহলে এগুলো বোঝাতে অত্যন্ত সহজ হবে। তার আগে আমি একটু ক্যাপাসিটর কি করে, কি কাজ করে সেগুলো একটু বলে আসি, তাহলে এটা বুঝতে অত্যন্ত সহজ হবে। সো ক্যাপাসিটর কি? ক্যাপাসিটর হলো একটা ইলেকট্রিক্যাল ডিভাইস। তোমরা যেটা জানো আমি সেটাই বলবো। ক্যাপাসিটর কি করতে পারে? চার্জ স্টোর করতে পারে। তার মধ্যে ক্যাপাসিটরের মধ্যে চার্জটাকে ধরে রাখতে পারে, মানে বলতে পারো স্ট্যাটিক চার্জ। চার্জটাকে ধরে রাখা মানে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং স্ট্যাটিক চার্জ। তো কোট আনকোট কিছু সেন্টেন্স তুমি এক্ষেত্রে ব্যবহার করতে পারো যে ক্যাপাসিটর বেসিক্যালি কি পারে, ক্যাপাসিটরের অ্যাবিলিটিটা কি। তো ক্যাপাসিটর চার্জ স্টোর করতে পারে। নাম্বার ওয়ান, ক্যাপাসিটর ক্যান হোল্ড চার্জ। সেকেন্ডলি, এইটাকেই তুমি বলতে পারো যদি কেউ বলে যে ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করতে পারে ইন দেয়ার প্লেটস অ্যান্ড ডাইলেকট্রিক, তো সেও ভুল বলবে না। কারণ ক্যাপাসিটর চার্জ স্টোর করতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ বলতে পারো ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করতে পারে, ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি স্টোর করতে পারে। দিস অল আর সেম সেন্টেন্স। এই সব কথাটাই একই কথা। তো ক্যাপাসিটর চার্জ স্টোর করতে পারে। একটা নির্দিষ্ট সময় ধরে ক্যাপাসিটর চার্জটাকে নিজের মধ্যে স্টোর করে এবং এই চার্জটাকে অ্যাট অনস মানে মুহূর্তের মধ্যে চার্জটাকে ডেলিভার করে দেয়। এট এ গ্লান্স চার্জটাকে ডেলিভার করে দেয়। আমাদের প্রয়োজনীয়তা কি? দেখবে যে কোনো ক্ষেত্রে আমাদের এরকম অনেক রকম ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স রয়েছে, যে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স গুলো চলতে গেলে আমাদের শুরুতে হেভি কারেন্ট লাগে, অথবা আমরা বলতে পারি হেভি ইলেকট্রিক্যাল এনার্জি লাগে। মানে কম্পারেটিভলি রানিং এ যতটা ইলেকট্রিক্যাল এনার্জি লাগে শুরুতে তার থেকে কয়েক গুণ বেশি ইলেকট্রিক্যাল এনার্জি লাগে। ধরে নেওয়া যাক একটা ইলেকট্রিক্যাল মোটর, ছোট একটা ইলেকট্রিক্যাল মোটরের কথা বলা যাক। তো ইলেকট্রিক্যাল মোটর যেহেতু এটা একটা রোটেটিং ডিভাইস, তোমরা আমার সঙ্গে একমত হবে যে কোনো রোটেটিং অ্যাপ্লায়েন্স, রোটেটিং ইলেকট্রিক্যাল লোড শুরুতে স্টার্টিং এর সময় তার স্টার্টিং টর্কটা কম্পারেটিভলি বেশি লাগে দেন রানিং টর্ক। মানে রানিং এ চলবার সময় যে বলটার প্রয়োজন হয় স্টার্ট করবার সময় তার থেকে উল্লেখযোগ্যভাবে তার থেকে অনেক বেশি বলের প্রয়োজন হয়। আর তোমরা জানবে যে বলটা তৈরি হয় বেসিক্যালি ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্টেড ইনটু মেকানিক্যাল টর্ক অর এনার্জি। ইলেকট্রিক্যাল এনার্জিটাই মেকানিক্যাল টর্ক অর এনার্জিতে কনভার্ট হয়। তো শুরুতে যেহেতু বেশি বলের প্রয়োজন হয় এবং বেশি ইলেকট্রিক্যাল এনার্জির প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আমাদের যে অ্যাক্টিভ সোর্স গুলো আছে, অ্যাক্টিভ সোর্স সেগুলোই যেগুলো থেকে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা পেতে পারি। মানে যে আমাদের যে সোর্স গুলো আমাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করতে পারে। এক্সাম্পল স্বরূপ বলতে পারো যে ব্যাটারি, it may be DC generator, it may be AC generator, it may be alternator। এইগুলো হচ্ছে অল আর অ্যাক্টিভ সোর্স। তো এরকম অ্যাক্টিভ সোর্স থেকে আমরা যখন কানেকশন করব, সাপোজ দ্যাট একটা সিঙ্গেল ফেজ মোটর, ছোট একটা ইলেকট্রিক মোটর আমরা যখন কানেকশন করব, তো স্টার্টিং এর সময় ওই মোটরটার অনেক বেশি ইলেকট্রিক্যাল এনার্জি লাগে। তোমার ঘরের পাখাটাও সেম কেস, তুমি পাখা দিয়েও বুঝতে পারো। তো অনেক বেশি ইলেকট্রিক্যাল এনার্জি লাগে শুরুতে, যে ইলেকট্রিক্যাল এনার্জিটা এট দ্য টাইম অফ স্টার্টিং মানে একেবারে স্টার্টিং এর সময় ওই এনার্জিটা সোর্সের পক্ষে ওই কম সময়ের মধ্যে ডেলিভার করা পসিবল হয় না। তখন আমরা ক্যাপাসিটরের সাহায্য নিই। আগে কি বললাম?
একদম বলে দিলাম যে ক্যাপাসিটর কি করে, যে কোনো সোর্স থেকে, যে কোনো ইলেকট্রিক্যাল সোর্স থেকে সে আস্তে আস্তে করে, আস্তে আস্তে মানে খুব স্লোলি নয়, মানে সকাল থেকে বিকেল পর্যন্ত, না 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 না, আস্তে আস্তে মানে কম্পারেটিভলি, অপেক্ষাকৃতভাবে স্লোলি সে চার্জটা নিজের মধ্যে অন দেয়ার প্লেটস। আমি বলবো ক্যাপাসিটরের মধ্যে কি কি থাকে, প্রাথমিকভাবে বলে নিই যে ক্যাপাসিটরের মধ্যে প্লেট থাকে, দুটো মেটাল প্লেট থাকে। ওই মেটাল প্লেটে ওই সোর্স থেকে চার্জটাকে আস্তে আস্তে স্টোর করে, এবং যখনই লোডের দরকার হয় ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের এট এ গ্লান্স হিউজ ইলেকট্রিসিটি, হিউজ ইলেকট্রিক্যাল এনার্জি দরকার হয়, সেই যেহেতু আস্তে আস্তে সেটা ডিপোজিট করে ফেলেছে, সেই চার্জটাকে, চার্জ অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল এনার্জি, সে এট এ গ্লান্স সেটাকে ডেলিভার করতে পারে। তো ক্যাপাসিটর স্টোর চার্জ অন দেয়ার প্লেটস অ্যাজ ওয়েল অ্যাজ ডাইলেকট্রিক স্লোলি অ্যান্ড ডেলিভার ইট এট এ গ্লান্স এট অনস। তো ক্যাপাসিটরের পারপাস বুঝতেই পারছো। তো ক্যাপাসিটরকে কেনই বা ক্যাপাসিটরের মধ্যে ওরকম এনার্জি আমি স্টোর করতে যাব, তো এটা একটা পারপাস, যে ওখানে এনার্জিটা স্টোর করলাম, যখন প্রয়োজন হলো সেটাকে ডেলিভার করে দিলাম। চলে আসি ক্যাপাসিটর, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বেসিক্যালি কি এবং কেনই বা, নিশ্চয়ই এতক্ষণে তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে হওয়া উচিত অ্যাটলিস্ট, যে কেন কি এমন আছে যে ওর মধ্যে চার্জ স্টোর হবে। বেসিক্যালি আমরা তো চার্জ স্টোর করতে পারি না, হিউজ অ্যামাউন্ট অফ চার্জ আমরা স্টোর করতে পারি না। ক্যাপাসিটর যে চার্জটা স্টোর করে সেটা কিন্তু অনেক ছোট 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 চার্জ, এবং সেই ছোট চার্জটাই আমাদের কিন্তু উল্লেখযোগ্যভাবে বিভিন্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে অনেক বড় কাজ করতে সাহায্য করে। কাজেই ক্যাপাসিটর কি একটু বলে নি। ক্যাপাসিটর কিছুই নয়, মনে রাখবে প্যারালাল প্লেট ক্যাপাসিটরের কথা যদি বলি, তাহলে ক্যাপাসিটরের মধ্যে কি থাকে, বেসিক্যালি দুটো মেটাল প্লেট থাকে। মনে করো এটা একটা মেটাল প্লেট, মেটাল প্লেট মানে হচ্ছে কন্ডাক্টর, ইট শুড বি কন্ডাক্টিং মেটেরিয়াল, এটা অবশ্যই কিন্তু কন্ডাক্টিং মেটেরিয়াল হতে হবে। দুটো মেটাল প্লেট প্যারালালি থাকবে, এবং যতটা পাশাপাশি রাখা যায়, যতটা সম্ভব তাদের মধ্যে দূরত্ব কম থাকবে তত বেটার হবে। আমি আসছি সেখানে। যতটা কাছাকাছি রাখা যায় এই দুটো প্লেটকে, দুটো প্লেট সেম ইন মেটেরিয়াল হতে হবে, সেম ইন মেটেরিয়াল। সাপোজ দ্যাট এটা কপার, তো এটাকেও কপার হতে হবে। তো দুটো প্যারালাল প্লেট থাকবে, যে দুটো প্লেট অবভিয়াসলি কন্ডাক্টিং প্লেট হতে হবে। সাথে সাথে বলে রাখি যে দুটো প্লেটের এরিয়া সেম হতে হবে, এরিয়া অফ প্লেট সেম হতে হবে। এগুলো কন্ডিশন তোমরা একটু পরেই বুঝে যাবে কেন এই কন্ডিশন গুলো এর উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো দুটো প্লেট সেম ইন এরিয়া হতে হবে, এবং এই দুটো প্লেট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই দুটো প্লেটকে সেপারেট করে রাখতে হবে বিটুইন ইচ আদার। এদের মধ্যে যেন কোনো রূপ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না থাকে, একদমই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি না থাকে। এদের মধ্যে সেপারেশনটা অত্যন্ত জরুরি। দুটো মেটাল প্লেট সেপারেটেড বাই আ স্ট্রং ইনসুলেটর। এই যে স্ট্রং ইনসুলেটরের কথা বলছি, স্ট্রং এর তো কোনো শেষ নেই। কাজে ইনসুলেটর অনেক রকম হতে পারে, এয়ার থেকে শুরু করে, তোমরা জানো ইলেকট্রিক্যাল ইনসুলেটর, অ্যাভেলেবেল ইনসুলেটর এয়ার হতে পারে, গ্লাস হতে পারে, ডাইলেকট্রিক অয়েল হতে পারে, মাইকা হতে পারে, সিরামিক হতে পারে, পেপার হতে পারে, অনেক রকম হতে পারে। তোমরা হয়তো শুনেও থাকবে যে ক্যাপাসিটর, এবং সামটাইমস এটাকে আমরা কন্ডেন্সারও বলি। কন্ডেন্সার, আমি বলবো কন্ডেন্সার কেন বলা হয়। তো ক্যাপাসিটর অথবা কন্ডেন্সার, এইগুলোর যে নাম হয় সেই নামটা কিন্তু শুনে থাকবে হয়তো, অয়েল কন্ডেন্সার কিংবা অয়েল ক্যাপাসিটর, পেপার ক্যাপাসিটর, মাইকা ক্যাপাসিটর, সিরামিক ক্যাপাসিটর। তো একটু খেয়াল করে দেখো, একটু লক্ষ্য করে দেখো যে ডাইলেকট্রিক মানে মূলত ক্যাপাসিটরের নামটা স্টাবলিশ হচ্ছে ডাইলেকট্রিক মেটেরিয়াল কি ইউজ হয়েছে, মানে ইনসুলেটর হিসাবে কি ইউজ হয়েছে তার উপরে নির্ভর করে ক্যাপাসিটরের কিন্তু নামকরণ হচ্ছে। আর এই ডাইলেকট্রিকটা মূলত ইউজ হয় হচ্ছে দুটো মেটাল প্লেটের মাঝখানে, দুটো মেটাল প্লেটের মাঝখানে। এমন নয় যে সবসময় এখানে কোনো না কোনো ডাইলেকট্রিক মেটেরিয়াল ফিজিক্যালি থাকবে। যদি কিছু না থাকে তাহলে মনে রাখতে হবে এখানে ডাইলেকট্রিক অথবা ইনসুলেটিং এজেন্ট হিসাবে এয়ার প্রেজেন্ট আছে, কিন্তু এয়ার প্রেজেন্ট আছে। যদি কিছুই না থাকে, তুমি দেখছো কিছুই নেই, দেন এটাকে এয়ার ক্যাপাসিটর হিসাবে তোমাকে ট্রিট করতে হবে। যদি ইনস্টেড অফ এয়ার মানে এয়ারের পরিবর্তে যদি এখানে কোনো মেটেরিয়াল থাকে, কোনো মেটেরিয়াল, ইট শুড বি ইনসুলেটিং মেটেরিয়াল। এমন নয় যে এখানে তুমি একটা সিলভার প্লেট দিয়ে দিলে
দিতে পারো, কিন্তু সেটা অন্যরকম হবে। তো এখানে সেপারেশন থাকবে, কিন্তু অবশ্যই ইনসুলেটিং মেটেরিয়াল অথবা ডাইলেকট্রিক মেটেরিয়াল বলতে পারো। এবং সাথে সাথে তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ডাইলেকট্রিক মেটেরিয়ালটা যেটা দিচ্ছ, সেই ডাইলেকট্রিক মেটেরিয়ালটা যত বেশি স্ট্রং হবে, যত বেশি স্ট্রং হবে, স্ট্রং কি কোন সেন্সে স্ট্রং বলছি না, আমরা কি জানি ইনসুলেটর কি করে, ইলেকট্রিসিটিকে বাধা দেয়, তার মধ্যে দিয়ে কোনোভাবে ইলেকট্রিসিটি পারমিট করবে না। তো এই বাধা দেবার শক্তি, বাধা দেবার পাওয়ার যার যত বেশি, সে তত ভালো ডাইলেকট্রিক মেটেরিয়াল। তো অবশ্যই তুমি চাইবে যে এখানে এয়ারের পরিবর্তে আমি যদি মাইকা অথবা সিরামিক অথবা পোর্সেলিন অথবা পেপার এইগুলো ব্যবহার করি, তাহলে আমার বক্তব্য অনুযায়ী যে আমি বললাম ডাইলেকট্রিক মেটেরিয়ালটা অ্যাজ স্ট্রং, অ্যাজ ম্যাক্সিমাম স্ট্রং অ্যাজ পসিবল তোমাকে কিন্তু এখানে প্রোভাইড করলে ভালো হবে। কেন হবে আমি পরে বলছি। তো এটা বুঝতে পারছো, এটাকে আমরা বলছি ডাইলেকট্রিক। তো এই ডাইলেকট্রিক মেটেরিয়াল হিসাবে কি রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এবং তার উপরে ভিত্তি করে ক্যাপাসিটরের নাম যেমন হবে, সাথে সাথে ক্যাপাসিটরের ক্যাপাসিটিও কিন্তু ডিপেন্ড করবে, এটা মাথায় রাখতে হবে। থার্ড থিং ইজ দ্যাট আমি তোমাদেরকে বললাম যে এই এরিয়া অফ প্লেট দুজনের সমান হতে হবে। সেকেন্ড থিং ইজ এর মাঝখানে একটা স্ট্রং ডাইলেকট্রিক মেটেরিয়াল থাকতে হবে। এন্ড থার্ড থিং ইজ দ্যাট দুটো প্লেটকে যতটা পারবো কাছাকাছি রাখবো, দুটো প্লেটকে যতটা পারবো কাছাকাছি রাখবো। এই কন্ডিশন গুলো কেন চাপিয়ে দিলাম, আসি সেই ব্যাপারে আলোচনা করি। তো ক্যাপাসিটর বেসিক্যালি কি করছে, আমি বললাম যে ক্যাপাসিটরটা মূলত এদের এই যে প্লেট দুটো রয়েছে না, এই প্লেট দুটোতে চার্জটাকে আস্তে 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 ডিপোজিট করে, প্লেট দুটোতে চার্জটাকে আস্তে 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 ডিপোজিট করে, এবং প্রয়োজনের সময় সেই চার্জটাকে কিন্তু ডেলিভার করে দেয়। ডেলিভার করবার সময় কিন্তু একবারে অনেক বেশি ইলেকট্রিক্যাল এনার্জি ডেলিভার করে দেয়, যেগুলো আমাদের প্রয়োজনে লাগতে পারে। তো কিভাবে চার্জটাকে স্টোর করবে, কোথা থেকে চার্জটাকে স্টোর করবে? তো চার্জ স্টোর করতে গেলে ডেফিনেটলি এর সঙ্গে আমার কোনো ইলেকট্রিক্যাল সোর্স লাগাতে হবে। অবভিয়াসলি ইট শুড বি an active source মানে it may be a battery, generator like that। তো এরকম একটা অ্যাক্টিভ সোর্স যেখানে অন্তত ইএমএফ রয়েছে অথবা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো, ফান্ডামেন্টালে আমি অসংখ্যবার আলোচনা করেছি যে কোন সোর্সে ইএমএফ আছে, এই কথার অর্থ কি। তো এই কথার অর্থ হলো যে ইএমএফ অথবা পোটেনশিয়াল ডিফারেন্স আছে, এই কথার একদম ক্লিয়ার অর্থ হলো যে দুটো টার্মিনালের মধ্যে তুমি ইএমএফ অথবা পোটেনশিয়াল ডিফারেন্স আছে এই দাবিটা করছো, সেই দুটো টার্মিনালের মধ্যে বেসিক্যালি ইলেকট্রন মানে চার্জের সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যার কিন্তু কম বেশি রয়েছে। ইলেকট্রন সংখ্যার কম বেশি না হলে সেখানে পোটেনশিয়াল ডিফারেন্সও এস্টাবলিশড হবে না অথবা ইএমএফ এস্টাবলিশড হবে না। তো এটা একটা অ্যাক্টিভ সোর্স, এই অ্যাক্টিভ সোর্সে ইএমএফ অথবা পোটেনশিয়াল ডিফারেন্স রয়েছে, এটা তুমি মানছো। কাজের সাথে সাথে তোমাকে এটা মেনে নিতে হবে যে এই যে দুটো টার্মিনাল, একটা বড় টার্মিনাল একটা ছোট টার্মিনাল, পজিটিভ এন্ড নেগেটিভ নেমলি, তো এই পজিটিভ টার্মিনালে কিন্তু ইলেকট্রন নাম্বারের ডেফিসিট রয়েছে, মানে এখানে নিউট্রাল নেই টার্মিনালটা, অথবা এটা একটা ব্যাটারির প্লেট, এই প্লেটটা কিন্তু ইলেকট্রিক্যালি নিউট্রাল নেই, এখানে ইলেকট্রন সংখ্যা ডেফিসিট রয়েছে। সুতরাং এ চাইবে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা কিন্তু ইকুয়াল হওয়ার, এবং সাথে সাথে এই যে নেগেটিভ টার্মিনালটা দেখতে পাচ্ছ, এই টার্মিনালটা নেগেটিভ হয়েছে এই জন্যই বিকজ এর মধ্যে ইলেকট্রন সংখ্যা কিন্তু নরমাল ডিউ শেয়ারের থেকে অধিক রয়েছে, মানে অনেক বেশি রয়েছে, কাজেই এই টার্মিনালটা কিন্তু নেগেটিভ বিহেভ করছে। তো এখানে ইলেকট্রন সংখ্যা বেশি রয়েছে, এখানে ইলেকট্রন সংখ্যা কম রয়েছে, এবং এখানে ইলেকট্রন সংখ্যা বেশি রয়েছে। একটা জিনিস একটু তোমাদের কাছে জানতে চাইবো, যেটা হচ্ছে আমি এখন কি করেছি, এই জায়গায় ইলেকট্রন সংখ্যা ডেফিসিট রয়েছে, সেই প্লেটটাকে আমি কানেক্ট করেছি একটা প্লেটের সঙ্গে, যে প্লেটটা সাপোজ দ্যাট ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। এট ফার্স্ট ইলেকট্রিক্যালি এই প্লেটটা নিউট্রাল, বিফোর কানেক্টিং উইথ এনি অ্যাক্টিভ সোর্স এই প্লেটটা ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, এই প্লেটটাও ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল। কাজেই এখন যখনই তুমি এই প্লেটটাকে এর সঙ্গে কানেক্ট করবে, এমন একটা প্লেটের সঙ্গে কানেক্ট করছো, দেখো একটু ভালো করে, যে প্লেটে ইলেকট্রন সংখ্যা ডেফিসিট রয়েছে। তো
আমি যদি তাকে একটা কন্ডাক্টিং ওয়্যার দিয়ে কানেক্ট করে দিই, তাহলে এই প্লেট আর এই প্লেটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? দে আর সেম। আমি বলতে পারি এরা সেম প্লেট, এরা সেম প্লেট। তো সেম যদি প্লেট হয়, সিম্পলি বোঝো এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে এরা যদি সেম প্লেট হয় তাহলে একটা প্লেটে ইলেকট্রন সংখ্যা কম রয়েছে, আর একটা প্লেটে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান রয়েছে, কাজেই নিউট্রাল রয়েছে। এটা কেন হতে দেবে? কেন এই পারমিশনটা দেবে? তুমি একই বডি, আমি এবং তুমি যদি একই বডি হই, তাহলে আমাদের দুটো বডিতে ইলেকট্রন সংখ্যা সমান হওয়া উচিত। তো তুমি আমার সঙ্গে যোগ দিয়েছো, তুমি আমার সঙ্গে যোগ দিয়েছো, কাজেই আমার এবং তোমার মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান হওয়া উচিত। তো তোমার মধ্যে থেকে আমি কিছু ইলেকট্রন সংখ্যা নিজের মধ্যে টেনে নেব, কারণ বুঝতেই পারছো আমার বডিতে ইলেকট্রন সংখ্যা কম রয়েছে এবং তোমার বডিতে সমান রয়েছে। সুতরাং তোমাকে আমার সাথে থেকে তোমার মধ্যেও আমি সমান থাকতে দেব না। সমান থাকতে দেব না এই কথার অর্থ কি? দেখো, এখানে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা যদি সমান থাকে, মানে এখানে কোনো ইলেকট্রিক্যাল চার্জ ছিল না, ইলেকট্রিক্যালি বডিটা নিউট্রাল ছিল, প্লেটটা নিউট্রাল ছিল। লেফট সাইড প্লেটের কথা বলছি, সাপোজ দ্যাট প্লেট 1, প্লেট 2। তো আমি 1 নম্বর প্লেটের কথা বলছি। এই প্লেট থেকে যদি কিছু ইলেকট্রন রিমুভ হয়, তোমরা ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিসিটিতে পড়েছো যে কোনো নিউট্রাল বডি থেকে যদি কিছু সংখ্যক ইলেকট্রন রিমুভ করে নেওয়া হয়, তাহলে বডিটা পজিটিভলি চার্জ হয়ে যায়, বডিটা পজিটিভলি চার্জ হয়ে যায়। তো মনে করা যাক যে কিছু সংখ্যক ইলেকট্রন এখান থেকে পুল হয়ে এই পজিটিভ ব্যাংকে এসে ডিপোজিট হলো, সাথে সাথে এখানে কি হবে? ইলেকট্রন সংখ্যা কম পড়ে যাবে। ইলেকট্রন সংখ্যা কম পড়ে গেলে এখানে একটা প্লাস চার্জ হয়ে যাবে। মনে করি খুব অত্যন্ত কম পরিমাণ একটা চার্জ এখানে এস্টাবলিশড হলো, বিকজ ইলেকট্রন রিমুভ হয়েছে। যে কাজেই এখানে মনে করা যাক যে dq অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ এখানে এস্টাবলিশড হলো। এই বডিটা কিন্তু তখন আর বলতে পারবে না যে এই বডিটা ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকলো। সাথে সাথে আমি যদি 2 নম্বর প্লেটটার কথা একটু উল্লেখ করি, তাহলে দেখো আমি আগেই বলেছি যে ব্যাটারির নেগেটিভ যে টার্মিনালটা তোমরা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা মোর রয়েছে, নর্মাল ডিউ শেয়ারের থেকে কিন্তু বেশি রয়েছে। কাজেই এই বডি চাইবে ওর যত এক্সট্রা ইলেকট্রন রয়েছে কোথাও একটা জায়গায় শেয়ার করার। তো এবার এদিকে যেমন শেয়ার হয়েছে, সিমিলারলি এদিকেও শেয়ার হবে। এদিকে কেমন ভাবে শেয়ার হবে? এখানে এক্সেস রয়েছে আর এই প্লেটটা ইলেকট্রিক্যালি নিউট্রাল রয়েছে। কাজেই একই কন্ডাক্টিং ওয়্যার দিয়ে যখন এদের কানেক্ট হয়েছে, তখন পারমিশন, এই নেগেটিভ টার্মিনাল পারমিশন দেবে না যে তুমি আমার সঙ্গে কানেক্ট রয়েছে অথচ তুমি ইলেকট্রিক্যালি নিউট্রাল থাকবে আর আমি অনেক বেশি ইলেকট্রন নিয়ে এখানে চার্জটাকে সহ্য করব। তো সুতরাং তখন কি করবে? কিছু ইলেকট্রনকে এই বডিতে কিন্তু সাপ্লাই করে দেবে, কিছু ইলেকট্রন এই বডিতে সাপ্লাই করে দেবে। ইলেকট্রনকে যখন এই বডিতে সাপ্লাই করে দেওয়া হবে, তখন এই বডিতে ইলেকট্রন সংখ্যা কিন্তু বেশি হয়ে যাবে। কতটা বেশি হবে সেই ব্যাপারে পরে আসছি, কিন্তু ইলেকট্রন সংখ্যা যেই বেশি হবে, এটা তো মানতে কোনো অসুবিধা নেই যে কোনো বডিতে যদি ইলেকট্রন পুশ করে দেওয়া হয়, ইলেকট্রন অ্যাড করে দেওয়া হয় একটা নিউট্রাল বডিতে, তাহলে সেই বডিটা কিন্তু নেগেটিভলি চার্জ হয়ে যায়। কাজেই মনে করা যাক এখানেও ছোট্ট একটা dq অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ কিন্তু এখানে এস্টাবলিশড হলো, নেগেটিভ চার্জ এখানে এস্টাবলিশড হলো। লক্ষ্য করো, যখন এই প্লেটটা, বাদিকের প্লেটটার কথা বলছি, ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, তখন অত্যন্ত সহজভাবে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পেরেছিল। যখন ডান দিকের প্লেটটা ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, তখন ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা অত্যন্ত সহজভাবে কিছু ইলেকট্রন এর কাছে শেয়ার করতে পেরেছিল। আমি ধরে নিই খুব কম সময়ে ফার্স্ট স্প্যানটা খুব আস্তে আস্তে আরো করবে, কিন্তু আমি যদি একদম একটা এলিমেন্টারি টাইমের রেসপেক্টে ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি, তাহলে ফার্স্ট ডিকিউ চার্জ এখানে এস্টাবলিশড হলো। সাপোজ দ্যাট দুটো ইলেকট্রন এইদিকে মুভ করেছে, তাই সিমিলারলি এখানে এসে ডিপোজিট হয়েছে। সিমিলারলি দুটো ইলেকট্রন এর কাছে গেছে বলে এখানে মনে করি ডিকিউ এলিমেন্টারি চার্জ, ঠিক আছে, এলিমেন্টারি চার্জ এখানে এস্টাবলিশ হয়েছে। কিন্তু আবারও যখন ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এর আস্কিং আরো রয়েছে, আর মনে করা যাক যে এর
ইলেকট্রন সংখ্যা আর এই প্লেটের ইলেকট্রন সংখ্যা এখনো সমান হয়নি, তাহলে এখনো সমান করতে চাইবে, তাহলে আরো ইলেকট্রন এখান থেকে টানবে, আরো ইলেকট্রন এখান থেকে সে পুল করবে নিজের দিকে, কারণ ইকুয়াল হতে চাইবে, যেহেতু এরা সেম ইন বডি কাজেই এরা ইকুয়াল হতে চাইবে। তো সেকেন্ড দুটো ইলেকট্রন যখন আবার ফার্দার টানতে চাইবে, ও সেকেন্ড দুটো ইলেকট্রন যখন আবার ও ফার্দার নিতে চাইবে, তখন কিন্তু অলরেডি এই জায়গাটায় ডিকিউ একটা চার্জ স্ট্যাবলিশড হয়ে গেছে, একটা এলিমেন্টারি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ স্ট্যাবলিশড হয়ে গেছে। তো যে চার্জটা স্টাবলিশ হয়েছে সেই চার্জটা যে পজিটিভ চার্জ, তাতে কোনো সন্দেহ থাকার কথা নয়। কাজেই এই যে পজিটিভ ডিকিউ চার্জটা এখানে স্টাবলিশ হয়েছে, নেক্সট যে দুটো ইলেকট্রন এখান থেকে টেনে নেবে তার জন্য ফার্দার আবার ডিকিউ চার্জ স্টাবলিশ হবে, তার জন্য আবার ফার্দার ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ স্টাবলিশ হবে। আমার বক্তব্য ঠিক এই জায়গাতে যে আমি যখন এখানে ফার্দার আবার ডিকিউ চার্জ প্লাস ডিকিউ চার্জ স্টাবলিশ করতে চাইবো, সেটাও যেটা স্টাবলিশ করতে চাইবো সেটাও প্লাস, ভেবে দেখো সেটাও প্লাস, যেটা আগে থেকে রয়েছে সেটাও প্লাস। তাহলে এই প্লাস ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ নেক্সট প্লাস ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জকে এখানে সহজভাবে স্টাবলিশ হতে দেবে কি? দেবে না, বেশ বেগ পেতে হবে। তার মানে প্রথমবার একদম এট দ্য টাইম অফ স্টার্টিং যখন ক্যাপাসিটরের প্লেটটা একেবারে নিউট্রাল ছিল, তখন ফার্স্ট ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ ওখানে স্ট্যাবলিশ করতে আমাকে কিন্তু একেবারে বেগ পেতে হয়নি। বাট যখন এখানে ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জের প্রেজেন্সে চলে এলো, সেকেন্ড ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এখানে স্ট্যাবলিশ করতে গেলে আমাকে কিন্তু রীতিমতো বেগ পেতে হবে। সিমিলারলি এখানেও যদি ফার্দার এর সঙ্গে তুমি মাইনাস সেকেন্ড ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এখানে স্টাবলিশ করতে চাও, তাহলে এই নেগেটিভ চার্জ দ্বারা এই সেকেন্ড ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু ফার্দার রিপেল হবে, ও ওকে আবার কিন্তু অপোজ করবে। কাজেই সেকেন্ড ডিকিউ অ্যামাউন্ট চার্জ ওখানে স্টাবলিশ করতে গেলে আমাকে কিন্তু বেশ বেগ পেতে হবে। বেগ পেয়েও আমি যদি করতে পারি সেটা মানে আমি দেখছি আমাকে অপোজ করছে, বাট আমি স্টাবলিশ করবই, তাহলে বেসিক্যালি আমাকে বেশি কাজ করতে হচ্ছে। আমাকে মানে এখানে আমি এই অ্যাক্টিভ সোর্সের কথা বলছি, ব্যাটারির কথা বলছি, আমাকে এখানে বেশি কাজ করতে হবে। তার মানে কাজ করতে হচ্ছে সার্কিটে কাজ করতে হচ্ছে। আমরা খুব সহজভাবে বলে দিই যে একটা ক্যাপাসিটর কি করতে পারে, চার্জকে নিজের মধ্যে স্টোর করতে পারে। এই যে ডিকিউ করে ছোট্ট চার্জের মধ্যে স্টোর হচ্ছে, জমা হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। তো এই আস্তে আস্তে বাড়ছে, নিজের মধ্যে যে জমা করছে বেসিক্যালি ইলেকট্রন নাম্বার কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। যাদের মধ্যে ইলেকট্রন নাম্বার সেম ছিল তারা ইলেকট্রিক্যালি নিউট্রাল ছিল, এই দুটো প্লেট কিন্তু ইলেকট্রন নাম্বার আনইকুয়াল হয়ে যাচ্ছে। কাজেই এর মধ্যে বলতে পারছি যে ইলেকট্রিক্যাল চার্জ আস্তে আস্তে ডিপোজিট হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল এনার্জি ডিপোজিশন হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ডিপোজিশন হচ্ছে। এগুলো কিন্তু আমরা বলতে পারছি, কিন্তু একটু ভাবতে হবে, একটু ভেতরে ঢুকে ভাবতে হবে যে ক্যাপাসিটরটা কিন্তু ফার্দার আমি আলটিমেট চার্জ যত বেশি ওখানে স্টাবলিশ করতে যাব, তত বেশি কিন্তু আমাকে কাজ করতে হবে। কেন বলছি? আমি মনে করো যে একটু বেশি কাজ করে ফার্স্ট টাইম যেটুকু কাজ আমার লেগেছিল খুব নমিনাল, ভীষণ কম কাজ করতে হয়েছিল, কারণ এখানের দ্বারা কোনো অপোজিশন ছিল না, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্লেটের দ্বারাও কোনো অপোজিশন ছিল না। সেকেন্ড যখন করতে গেছি তখন দেখেছি রিপিল করছে, অথচ আমি সেটাকে ওখানে বসাতে চাইছি, তাহলে আমাকে কাজটা বেশি করতে হচ্ছে। সুতরাং একটা ক্যাপাসিটর যখন চার্জ হচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার ওয়ার্ক ডান বাড়ছে, মানে আমি ওই চার্জকে ওখানে বসাতে গেলে বেশি শক্তি প্রয়োগ করতে হচ্ছে, বেশি বল প্রয়োগ করতে হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বেশি এনার্জি কিন্তু আমাকে ওখানে দিতে হচ্ছে, তবেই কিন্তু ওটাকে বসাতে পারছি। তো সে দুটো ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ যখন হয়ে গেল, থার্ড ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জকে বসাতে গেলে তোমাকে কি করতে হবে? প্রথম দুটো ডিকিউ অ্যামাউন্ট চার্জ অ্যাডিটিভ হয়ে কিন্তু থার্ড ডিকিউ অ্যামাউন্ট চার্জকে কিন্তু রিপিল করবে। সো থার্ড ডিকিউ অ্যামাউন্ট চার্জ যখন তুমি ওখানে এস্টাবলিশ করতে হবে, তোমাকে মোর ওয়ার্ক ডান করতে হবে। আমি কেন বলছিলাম যে ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল চার্জ স্টোর করছে, ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করছে, একই কথা। ক্যাপাসিটর ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি স্টোর করছে, একই কথা। কিন্তু ফাইনালি এটাও বলা ভালো যে একটা ক্যাপাসিটরকে চার্জ করতে যতটা পরিমাণ
ওয়ার্ক করতে হচ্ছে, বেসিক্যালি ওয়ার্ক ডান, যতটা পরিমাণ ওয়ার্ক করতে হচ্ছে ঠিক ততটা পরিমাণ ওয়ার্কই, ঠিক ততটা পরিমাণ ওয়ার্ক ডিপোজিট হচ্ছে ইন দা ফর্ম অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ঠিক যতটা পরিমাণ একটা ক্যাপাসিটরকে চার্জ করতে ঠিক যতটা পরিমাণ আমাকে কাজ করতে হচ্ছে, যতটা পরিমাণ ওয়ার্ক ডান, কোয়ান্টিটি অফ ওয়ার্ক ডান, সেই all quantity of work done deposited on the plates in the form of electrical energy or electrical charge. তোমরা অনেকেই তোমাদের মধ্যে ভাবছো যে স্যার আপনি একটা ক্যাপাসিটরকে ব্যাটারির সঙ্গে জুড়ে দিয়েছেন, একটা ডিসি সোর্সের সঙ্গে জুড়ে দিয়েছেন। আমরা ক্যাপাসিটরকে প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে স্পেশাল ক্যাপাসিটর বাদ দিলে প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে স্যার আমরা ডিসির সঙ্গে লাগাই না, কারণ আমরা খুব ভালো করেই জানি যে ক্যাপাসিটর ডিসিতে কাজ করে না, ক্যাপাসিটর ডিসিতে কাজ করে না বিকজ সার্কিট কমপ্লিট করে না। কিন্তু ডিসিতে লাগা বোঝার জন্য আমাদের প্রথমে ডিসি কে নিয়ে ডিল করতে হবে। এখন যদি বলো স্যার ডিসিতে ক্যাপাসিটর লাগালে আদতে কি চার্জ হবে? ডেফিনেটলি হবে। একটু বুঝে দেখো কেন চার্জ হবে। সাপোজ দ্যাট মনে করা যাক এটা একটা 10 ভোল্টের সোর্স, মনে করা যাক যে এটা একটা 10 ভোল্টের ডিসি সোর্স। তো 10 ভোল্টের ডিসি সোর্স, এখানে একটা সুইচ রেখেছো, এখানে একটা সিম্পল সুইচ রেখেছো। এই সুইচটা যখনই তুমি অন করবে, তখনই কি তুমি এই ক্যাপাসিটরের অ্যাক্রসে 10 ভোল্ট অ্যাপ্লাই হয়ে যাবে? মোমেন্টারিলি 10 ভোল্ট অ্যাপ্লাই হয়ে যাবে, মানে at the time of starting 10 ভোল্ট অ্যাপ্লাই হয়ে যাবে। বলে রাখি, শোনো, একটা ব্যাটারি তার পোটেনশিয়াল ডিফারেন্স 10 ভোল্ট, মানছি, তোমার সাথে আমিও একমত, কিন্তু এটা টাইম, এটা ভোল্টেজ ভি। তো একদম সুইচ ওপেন মানে জিরো আছে, পোটেনশিয়াল জিরো আছে, সুইচ ক্লোজ করেছো মানেই কি 10, বোঝো, সুইচ ক্লোজ করেছো মানেই কি 10। সাপোজ দ্যাট এই স্কেলটা 10 ভোল্ট, এটা জিরো টাইম এন্ড 0 ভোল্ট, তাহলে ভোল্টেজটা আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে 10 এ যাবে এন্ড স্টেডি হয়ে যাবে। ডিসি আমি যখন সুইচ অন করি কি জিরো থেকে ভোল্টেজ, তো সুইচ অফ মানে ভোল্টেজ জিরো, তো জিরো থেকে কি জাম্প করে 10 এ পৌঁছে যায়? নিশ্চয়ই না। তো তার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে। বলবো স্যার অনেকক্ষণ সময় লাগে? না 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 না, একদমই অনেকক্ষণ সময় লাগে না, মাইক্রো সেকেন্ড সময় লাগে সাপোজ দ্যাট, কিন্তু সেটাও তো একটা সময়, কাজেই এই যে সময়টুকু লেগেছে, এই যে সময়টুকু লেগেছে 10 এ যেতে, এটা হচ্ছে টি। এই সময়টুকু দেখো ভোল্টেজটা, সোর্সের ভোল্টেজটা, পোটেনশিয়াল ডিফারেন্সটা ইনক্রিজ করছে। তো আমি একটু আগে বললাম না যে তোমাকে পরে ডিকিউ এলিমেন্টারি চার্জ ওখানে এস্টাবলিশ করতে গেলে তোমাকে কাজ বেশি করতে হবে। তো আমার কাজ বেশি করতে গেলে আমার পোটেনশিয়াল বেশি লাগবে না। তো যতক্ষণ ধরে পোটেনশিয়াল ইনক্রিজিং অর্ডারে রয়েছে ততক্ষণ ধরে এখানে চার্জ এস্টাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তী চার্জ, ফার্স্ট ডিকিউ এলিমেন্টারি চার্জ হতে যে কাজটা করতে হচ্ছে, পরবর্তী ডিকিউ এলিমেন্টারি চার্জ গুলো বসাতে কিন্তু বেশি পরিমাণ কার্য করতে হচ্ছে। তো যতক্ষণ ধরে তোমার সোর্সের ভোল্টেজটা বাড়ছে ততক্ষণ পর্যন্ত সেই বেশি পরিমাণ কার্য করা সম্ভব হচ্ছে। কিন্তু অনস ভোল্টেজ কনস্ট্যান্ট, যখন ভোল্টেজটা কনস্ট্যান্ট, ডিসি সোর্স কনস্ট্যান্ট একটা না একটা সময় হবে, যখন ভোল্টেজটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন ফার্দার ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ এস্টাবলিশ করতে পারছো কি করে পারবে? তোমাকে বেশি কাজ করতে হবে। তখন ফার্দার ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, এলিমেন্টারি চার্জ কিন্তু ওখানে এস্টাবলিশ করা পসিবল হবে না, কারণ এখানে যা পোটেনশিয়াল ভি সাপোজ দ্যাট 10, এখানেও সেম পোটেনশিয়াল এসে যাবে, বিকজ এখানে কিন্তু চার্জ এস্টাবলিশ হতে 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 এখানেও কিন্তু, এখানে যে চার্জটা হয়েছে, দেখো বাবু, সিম্পলি যদি এখানে চার্জ হয়, এখানে প্লাস চার্জ হয়, এখানে মাইনাস চার্জ হয়, আমি বলতে পারি যে ফার্স্ট
যে ডিকিউ অ্যামাউন্ট আফটার ডিপোজিটিং দ্য ফার্স্ট এলিমেন্টারি ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ, এখানে একটা ছোট্ট একটা টিনি সেল তৈরি হয়ে যাচ্ছে। বিকজ চার্জ যদি এসে যায় দুটো বডির মধ্যে, তাহলে সেটা সেল হিসাবে ট্রিট করতে পারি আমি, কারণ ওখানে ইএমএফ এসে যাবে, ওখানে ভোল্টেজ এসে যাবে। তো যখন এখানে আস্তে আস্তে চার্জ ডিপোজিট হচ্ছে হতে হতে অনেক বেশি, ফাইনালি এখানেও কিন্তু 10 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স চলে আসবে। যখন এই প্লেটের পোটেনশিয়াল আর এই ব্যাটারির প্লেটের পোটেনশিয়াল যখন সেম হবে, তখন আর ফার্দার কি আমি বেশি ওয়ার্ক করতে পারবো না, কাজেই তখন কিন্তু চার্জ হওয়া স্টপ হয়ে যাবে। আমি বারবার বলছি যে এই যে সময়টুকুতে এই ভোল্টেজটা ইনক্রিজিং অর্ডারে থাকছে, সোর্সের ভোল্টেজটা, ততক্ষণ পর্যন্ত একটা ক্যাপাসিটরকে চার্জ করা পসিবল হচ্ছে। এবং সেই সময়টুকু যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেই সময়টুকু একটু জেনে নাও। টার্মগুলো নিয়ে তোমাদের ডিল করতে হবে, টার্মগুলো তোমাদের সামনে বারবার আসবে। সেই সময়টুকু যে কারেন্ট ডিআই, বেসিক্যালি আবারও একটু পরে আরেকটা ডিআই, আবারও একটু পরে আরেকটা ডিআই, কারণ কারেন্টটা বাড়ছে, ভোল্টেজ বাড়বে তো কারেন্ট বাড়বে। এইটুকু সময়ের মধ্যে এই যে কারেন্ট, এলিমেন্টারি কারেন্ট, চেঞ্জিং কারেন্ট, যে কারেন্টটা পরিবর্তন হচ্ছে, ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, যে কারেন্টটা পরিবর্তন হচ্ছে সেই কারেন্টটাকে আমরা বলি হচ্ছে ট্রানজিয়েন্ট কারেন্ট। এবং এই সময়ের মধ্যে ভোল্টেজের যে পরিবর্তন হচ্ছে, ভোল্টেজের যে চেঞ্জ হচ্ছে, মানে চেঞ্জিং ভি, এইটাকে বলি আমরা ট্রানজিয়েন্ট ভোল্টেজ। আমি এখানে ফিরে আসি। তো ক্যাপাসিটর কিন্তু চার্জ হচ্ছে, তোমরা লক্ষ্য করে দেখবে যে মার্কেটে যে সমস্ত প্যারালাল প্লেট ক্যাপাসিটর পাওয়া যায়, সেই প্যারালাল প্লেট ক্যাপাসিটর এক এক রকম রেটিং এর হয়। বেসিক্যালি ক্যাপাসিটরের উপরে কি লেখা থাকে অনেকে মনে করতে পেরেছো, অনেকে হয়তো এখনো মনে করতে পারেনি। ক্যাপাসিটরের উপরে একটা ভোল্টেজ রেটিং লেখা থাকে, একটা ভোল্টেজ, সাপোজ দ্যাট 300 ভোল্ট এরকম লেখা থাকে। সাথে সাথে আরেকটা জিনিস লেখা থাকে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাপাসিটরের জন্য। সাপোজ দ্যাট তোমরা লক্ষ্য করে থাকবে 2.5 মাইক্রোফ্যারাড মিউ এফ ডি, 2.5 মাইক্রোফ্যারাড সাপোজ দ্যাট লেখা আছে। অনেকে ভাববো যে এটা কি, অ্যাকচুয়ালি এটা কি। তো বলে রাখি, এটাকে বলা হয় ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। আজকে আমার টপিক ক্যাপাসিটেন্স নিয়েও রয়েছে। ক্যাপাসিটেন্স লক্ষ্য করে দেখো, ক্যাপাসিটর এন্ড ক্যাপাসিটেন্স। আজকে ক্যাপাসিটেন্সটা আমি বোঝাবো, আর একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সটাই হচ্ছে মেইন মেরুদণ্ড। ক্যাপাসিটেন্স বুঝলে তো ক্যাপাসিটর তোমার কাছে একেবারে জলের মতো সহজ হয়ে যাবে। তো এই যেটা লেখা থাকে না, এটা ক্যাপাসিটেন্স লেখা থাকে। লক্ষ্য করে দেখবে কিছু ক্যাপাসিটরের গায়ে লেখা রয়েছে 2.25 মাইক্রোফ্যারাড, 2.25 মাইক্রোফ্যারাড, এটাও কিন্তু ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্সকে, ক্যাপাসিটেন্স টার্মটা আমাদের কাছে একটু হয়তো জটিলতার সৃষ্টি করছে। আমি বলবো ক্যাপাসিটেন্স তো তোমাকে বলতে হবে, কারণ আমাদের বইতে আমরা ক্যাপাসিটেন্স হিসাবেই এটাকে পাবো। কিন্তু আমি বলবো ক্যাপাসিটেন্সকে তুমি আজ থেকে ক্যাপাসিটি বলতে ভেবে নিতে পারো, ক্যাপাসিটি বলতে পারো। তো ক্যাপাসিটি শব্দটা আমাদের কাছে অত্যন্ত চেনা শব্দ। তো ক্যাপাসিটেন্স আর কিছুই নয়, ক্যাপাসিটি অফ এ ক্যাপাসিটর ইজ কল্ড কারেন্ট। এখন বলবে যে ক্যাপাসিটি, কিসের ক্যাপাসিটির কথা বলছেন? নিশ্চয়ই বলবো। দেখো আমি কি বলেছি, ক্যাপাসিটর কি কারণে ইউজ করছো? ক্যাপাসিটর ইউজ করছো যাতে কিছু অ্যামাউন্ট অফ চার্জ ওখানে স্টোর করতে পারি, এবং এট এ গ্লান্স ওই চার্জ অথবা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমি ব্যবহার করতে পারি আমার যেখানে প্রয়োজন। তো ক্যাপাসিটর কি করছে? বেসিক্যালি চার্জ স্টোর করছে। তাহলে আমি এই ক্যাপাসিটরের যদি ক্যাপাসিটির কথা উল্লেখ করি, তাহলে আমাকে বলতে হবে যে যে ক্যাপাসিটর বেশি চার্জ স্টোর করতে পারে তার ক্যাপাসিটি বেশি। একদম সিম্পলি, যে ক্যাপাসিটর বেশি চার্জ স্টোর করতে পারে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটি বেশি, যে ক্যাপাসিটর কম্পারেটিভলি কম চার্জ স্টোর করতে পারে সেই ক্যাপাসিটরের ক্যাপাসিটি কম, অ্যাজ ওয়েল অ্যাজ ক্যাপাসিটেন্স কম। তাহলে কি বলবে? এবিলিটি টু হোল্ড চার্জ, এবিলিটি টু হোল্ড চার্জ, ক্যাপাসিটি টু হোল্ড চার্জ ইন আ ক্যাপাসিটর ইজ কল্ড ক্যাপাসিটেন্স, নাথিং এলস। এর বাইরে আর কিছুই নয়। ক্যাপাসিটেন্স কি জিনিস? ক্যাপাসিটরকে, ক্যাপাসিটেন্সকে কিভাবে ডিফাইন করবে?
না এবিলিটি টু হোল্ড চার্জ ইন আ ক্যাপাসিটর ইজ কল্ড ক্যাপাসিটেন্স সিম্পলি। এখন এক একটা ক্যাপাসিটরের এক এক রকম ক্যাপাসিটেন্স হয় কেন? এক একটা ক্যাপাসিটরের এক এক রকম ক্যাপাসিটর কেন হবে? তাহলে নিশ্চয়ই ক্যাপাসিটেন্স কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। চলো দেখা যাক ক্যাপাসিটেন্স কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আমি একেবারে ক্লাসের শুরুতে কিছু কন্ডিশন এর উপর চাপিয়ে দিয়েছিলাম, সেই কন্ডিশন গুলোতে ফিরবো। বলা হচ্ছে যে একটা ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স সি দিয়ে ডিনোট করি আমরা, বলা হচ্ছে যে এই ক্যাপাসিটেন্স টা বেশি হবে, মানে ক্যাপাসিটিও বলতে পারো, বারবার বলছি ক্যাপাসিটিও বলতে পারো, ক্যাপাসিটেন্স বেশি হবে যদি এরিয়া অফ প্লেট বেশি হয়, তার মানে এই যে প্লেটের এরিয়া, নট ডাইলেকট্রিক এরিয়ার কথা কিন্তু আমি বলছি না, প্লেটের এরিয়া যত বেশি হবে, দুটো প্লেটের সেম এরিয়া হতে হবে এবং এর এরিয়া যত বেশি হবে ক্যাপাসিটেন্স তত বাড়বে। সাথে সাথে ক্যাপাসিটেন্স তত বেশি হবে as well as ক্যাপাসিটি তত বেশি হবে, মানে তত পাওয়ারফুল ক্যাপাসিটর হবে। সাথে সাথে আমি ডিসটেন্সের কথা বলছিলাম, ডিসটেন্স বিটুইন টু প্লেটস, আমি বলেছিলাম যে দুটো প্লেটকে যতটা কাছাকাছি রাখা সম্ভব হয়, যতটা রাখা, হেয়ার ডিসটেন্স হতে পারে এটা, তো এই প্লেট দুটোকে যতটা কাছাকাছি রাখা সম্ভব তত বেশি নাকি ক্যাপাসিটরটা বেটার হবে, ভালো হবে। তার মানে ভালো হবে মানে তার ক্যাপাসিটি বাড়বে, as well as বলতে পারি তার ক্যাপাসিটেন্স বাড়বে। তার মানে C is inversely proportional to D, তার মানে ডিসটেন্স বিটুইন টু প্লেটস যত কম হবে তত ক্যাপাসিটি বাড়বে, এবারে থার্ড ওয়ান ছিল, আছেই বাকি এর মধ্যে, আর তো কিছুই নেই, আর একটা জিনিস আছে যেটা হচ্ছে ডাইলেকট্রিক কন্টেন্ট। ডাইলেকট্রিক আগেই বলেছি, ডাইলেকট্রিক ইউজফুল কিছু ডাইলেকট্রিক অ্যাভেলেবেল ডাইলেকট্রিক রয়েছে, পেপার, ডাইলেকট্রিক অয়েল, এয়ার, গ্লাস, সিরামিক, মাইকা এক্সেট্রা। এই জাতীয় ইনসুলেটিং মেটেরিয়াল অ্যাজ আ ডাইলেকট্রিক এজেন্ট হিসাবে এর মধ্যে ইনসার্ট করা হয়, এর মধ্যে রাখা হয়, যাতে করে দুটো প্লেটের সেপারেশন ঠিকঠাক থাকে। তো চাইবো এই ডাইলেকট্রিক স্ট্রেন্থটা যেন বেশি হয়। সুতরাং ডাইলেকট্রিক স্ট্রেন্থ মেজার করতে গেলে আমাদের পারমিটিভিটি কথাটার সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই। পারমিটিভিটি এই টার্মটা অনেকের কাছে নতুন, অনেকে জানো। পারমিটিভিটি হচ্ছে ডাইলেকট্রিক স্ট্রেংথ যত বেশি হবে সেই মেটেরিয়ালের পারমিটিভিটি তত বেশি। এখন ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে মানে বাধা দেবার ক্ষমতা। কাকে বাধা দেওয়ার ক্ষমতা? ইলেকট্রিসিটিকে বাধা দেওয়ার ক্ষমতা। ইলেকট্রিসিটিকে বাধা দেবার ক্ষমতা যে মেটেরিয়ালের যত বেশি হবে সেই মেটেরিয়ালের পারমিটিভিটি তত বেশি, তো আমরা চাই বাধা দিতে পারে, খুব ভালো বাধা দিতে পারে এরকম মেটেরিয়ালকে এখানে ইনসার্ট করতে। কেন? একটু এখানে ফিরে আসতে হবে। তাহলে কেন আমরা হাই পারমিটিভিটি অথবা হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ যুক্ত মেটেরিয়ালকে আমরা পছন্দ করছি ক্যাপাসিটরকে ভালো করার জন্য? দেখো, আমি বলছিলাম যে এখানে চার্জ স্টোর হচ্ছে। কি চার্জ স্টোর হচ্ছে? প্লাস 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 চার্জ স্টোর হচ্ছে। এখানে কি চার্জ স্টোর হচ্ছে? ডিপোজিট হচ্ছে। মাইনাস 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 চার্জ স্টোর হচ্ছে। আচ্ছা বাবু, তুমি বলো যে এখানে যদি এই ডাইলেকট্রিকটা যদি কম্পারেটিভলি উইক ইন স্ট্রেংথ হয়, তার মানে বাধা দেওয়ার ক্ষমতা যদি ভালো না হয়, তাহলে তোমরা তো এটা তো জানো বেসিক ইলেকট্রিসিটি কি বলে। বেসিক ইলেকট্রিসিটি বলছে যে অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার অলওয়েজ, মানে বিপরীত ধর্মী চার্জ সবসময় একে অপরকে অ্যাট্রাক্ট করছে, এবং যদি সম্ভব হয় তারা যদি একবার মিলতে পারে তাহলে দে ক্যান্সেল ইচ আদার চার্জ, মানে তারা একে অপরের চার্জকে ক্যান্সেল করে ফেলে তারা as early as possible ইলেকট্রিক্যালি নিউট্রাল হতে চাইবে।
তাহলে এখানে আমি কি চাইবো, যে চার্জটা আমার এখানে জমা থাকুক। আমি চাইবো চার্জটা এখানে জমা থাকুক, কারণ আমি প্রয়োজনের সময় আমি এই চার্জটাকে ব্যবহার করব। তো যদি ডাইলেকট্রিকটা কম্পারেটিভলি উইক হয়, তাহলে এই প্লাস চার্জ এপাশেও তো রয়েছে, এই প্লাস চার্জটা এই মাইনাস চার্জের সঙ্গে যদি মিট করে ফেলে তাহলে চার্জটা ইমিডিয়েটলি ইনসাইড দ্য ক্যাপাসিটর ডিসচার্জ হয়ে যাবে। তার মানে চার্জ হোল্ডিং ক্যাপাসিটি কমে যাবে। চার্জ হোল্ডিং ক্যাপাসিটি কমে যাওয়া মানে ক্যাপাসিটেন্স কমে যাওয়া। সুতরাং আমি চাইবো যে হাই পারমিটিভিটি মানে হাই ডাইলেকট্রিক স্ট্রেন্থ, বাধা দেওয়ার ক্ষমতা বেশি, পারমিটিভিটিকে আমরা এপসাইলন দিয়ে ডিনোট করি। এপসাইলন একটা সিম্বল, জাস্ট এপসাইলন দিয়ে ডিনোট করি। যদি এখানে জেনে রাখো, যদি এখানে কোনো রূপ ফিজিক্যালি কোনো ইনসুলেটর না থাকে, আমি আগেই বলেছি তোমাকে এটাকে এয়ার ক্যাপাসিটর হিসেবে কনসিডার করতে হবে। তো ফিজিক্যালি যদি না থাকে তখন পারমিটিভিটিটাকে আমরা লিখবো এপসাইলন নট। এপসাইলন নট বলতে আমরা বুঝবো নট মানে জিরো, ফ্রি স্পেস। নট মানে হচ্ছে ফ্রি স্পেস। তার মানে এপসাইলন নট যদি থাকে তাহলে আমাকে বুঝতে হবে যে ক্যাপাসিটরটা এয়ার ক্যাপাসিটর। ইন কেস অফ ইনস্টেড অফ এয়ার, যদি যে কোনো মেটেরিয়াল থাকে, মানে মেটেরিয়াল, এয়ারকে মেটেরিয়াল হিসেবে ধরছি না, সাপোজ এয়ার অথবা ভ্যাকিউম অথবা ফ্রি স্পেস, কে আমরা এপসাইলন নট দিয়ে ডিনোট করছি। কিন্তু ইনস্টেড অফ এয়ারের পরিবর্তে যদি অন্য কোনো মেটেরিয়াল থেকে থাকে এখানে, তাহলে সেটাকে আমরা পারমিটিভিটিকে ডিনোট করব ইএম দিয়ে। এম ফর মেটেরিয়াল বলতে আমরা বুঝবো যে এয়ার নয়, ওখানে অন্য যে কোনো একটা মেটেরিয়াল রয়েছে। সামটাইমস এখানে যদি এপসাইলন সিরামিক থাকে তাহলে তো খুব ভালো হয়, আমাকে পার্টিকুলারলি বলে দেওয়া হচ্ছে যে এটা একটা সিরামিক ক্যাপাসিটর। তো সিরামিকের পারমিটিভিটি যেটা, সেটা আমরা আমাদের ইকুয়েশনে, যদি আমাদের কোনো নিউমেরিক্যাল সলভ করতে হয়, আমাদের ইকুয়েশনে সিরামিকের পারমিটিভিটিটা আমরা কিন্তু ওখানে ইউজ করব। সুতরাং তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে পারমিটিভিটি অফ ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল এখানে একটা হিউজ ইম্পর্টেন্ট রোল প্লে করছে, এবং যার পারমিটিভিটি যত ভালো সে কিন্তু ক্যাপাসিটি বাড়াচ্ছে। কাজেই আমি পারমিটিভিটি হচ্ছে যে কোনো মেটেরিয়ালের পারমিটিভিটি হচ্ছে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর, কারণ সেই মেটেরিয়ালের পারমিটিভিটি চেঞ্জ হতে পারে না। মাইকার একরকম পারমিটিভিটি রয়েছে, সিরামিকের একরকম পারমিটিভিটি। তো মাইকার পারমিটিভিটি সকালে একরকম হবে, বিকেলে আর একরকম হবে, হতে পারে না। সারা জীবন ধরে মাইকার পারমিটিভিটি ওটাই থাকবে। সুতরাং পারমিটিভিটি of any material is a constant factor. So এইটাকে আমরা লিখতে পারি C equals to epsilon A by B. Epsilon is a constant factor. আমাকে proportional sign এখান থেকে তুলতে গেলে আমাকে একটা constant আনতে হবে, constant আনতে গেলে আমাকে এখানে epsilon ইউজ করতে হবে। তো একটু ভালো করে দেখো যে ক্যাপাসিটেন্স অফ এ ক্যাপাসিটর এটাও কিন্তু একটা constant factor। দেখো ভালো করে লক্ষ্য করো, এপসাইলন কি কনস্ট্যান্ট, এরিয়া অফ প্লেট একবার তুমি বানিয়ে ফেলেছো তো এটাকে আর তুমি পরিবর্তন করতে পারবে না। সুতরাং এরিয়া অফ প্লেট একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর। ডিসটেন্স বিটুইন টু প্লেট একবার ইনসার্ট করে ফেলেছো, একবার প্রোভাইড করে ফেলেছো, না আমার ক্যাপাসিটেন্স আর একটু বাড়ানো দরকার, ডিসটেন্সটাকে একটু টেনে কমিয়ে দিই, পসিবল নয়। সুতরাং ডিসটেন্সটাও এখানে কনস্ট্যান্ট। সো capacitance of any capacitor is a constant factor. Capacitance of any capacitor is a constant factor. Distance আর এরিয়ার কথা বলছিলাম। ডিসটেন্স আর এরিয়ার কথা যদি বলা হয় তাহলে আমি বলবো, তোমরাও হয়তো পড়বে, যে ডিসটেন্সের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে এরিয়া অফ ক্যাপাসিটর উইল বি ইনফিনিটি। আশ্চর্য লাগছে শুনতে, এই এরিয়া অফ ক্যাপাসিটর ইনফিনিটি হতে পারে? ইনফিনিটি মানে কি? নট মেজারেবল, মেজার করা পসিবল নয়, সেটাকে আমরা ইনফিনিটি ফেলে দিই, মেজার করতে পারছি না, ইনফিনিটি। সো আমি কি বলেছি বুঝতে হবে, ডিসটেন্সের সাথে যদি কম্পেয়ার করি তাহলে এরিয়াটা ইনফিনিটির মতোই লাগবে। কেন? তোমাকে আমি বললাম যে ডিসটেন্সটা ধরো হেয়ার ডিসটেন্স, মানে একটা চুল ওর মধ্যে রয়েছে এরকম ডিসটেন্স সাপোজ দ্যাট, কিংবা তার থেকে একটু বেশি, তো ওর মধ্যে তুমি ঢুকে যাও,
ওই ডিস্টেন্সের মধ্যে তুমি যদি ঢুকে গিয়ে এরিয়াটা দেখো তোমার কাছে ইনফিনিটি লাগবে। সুতরাং আমি যদি ডিস্টেন্সের সাথে কম্পেয়ার করি তাহলে এরিয়া অফ ক্যাপাসিটর প্লেট উইল বি ইনফিনিটি। বোঝা গেল? এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। সুতরাং ক্যাপাসিটেন্স, এই ক্যাপাসিটেন্সটা কিন্তু হিউজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা কিন্তু কমপ্লিটলি কনস্ট্যান্ট। এবং সাথে সাথে বলে রাখি যে ক্যাপাসিটেন্স চেঞ্জ হয় না। অল্প ভোল্টেজ দিচ্ছি ক্যাপাসিটেন্স একরকম, বেশি ভোল্টেজ দিচ্ছি ক্যাপাসিটেন্স আরেক রকম, এটা হতে পারে না। তো আমি বলছিলাম ক্যাপাসিটি টু হোল্ড, এবিলিটি টু হোল্ড দ্য চার্জ ইন দেয়ার প্লেস, in its place is called capacitance। তাহলে এই যে এবিলিটি, এর যে চার্জ হোল্ডিং করার ক্যাপাসিটি, এটাকে কিভাবে ডিফাইন করব? তো সিম্পলি রেটটাকে, তোমার রেট না বুঝলে, হার চার্জ স্টোর করার হার যদি না বোঝো তাহলে কিভাবে দুটো ক্যাপাসিটরকে তুমি ডিফারেন্সিয়েট করবে? তখন আমরা অ্যাকচুয়ালি এখানে কি অ্যাপ্লাই করছি? ভোল্টেজ। এখানে কি ডিপোজিট হচ্ছে? কিউ। এখানে প্লাস কিউ, এখানে মাইনাস কিউ। কিউ ডিপোজিট, চার্জ কুলম, কিউ মানে হচ্ছে কুলম, চার্জের ইউনিট হচ্ছে কুলম। এখানে প্লাস কিউ ডিপোজিট হচ্ছে, এখানে মাইনাস কিউ ডিপোজিট হচ্ছে, এবং দুজনের সামেশন হচ্ছে টোটাল চার্জ। তো এখানে ভি অ্যাপ্লাই করছি, এখানে কিউ ডিপোজিট হচ্ছে। তো আগেই বলেছি কতটা চার্জ স্টোর করবে সেটা ক্যাপাসিটেন্সের উপরও ডিপেন্ড করে। সো তোমরা এটা নিশ্চয়ই মানবে যে কিউ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি। যত দেখছো ভোল্টেজ বাড়ছে তত ওখানে ডিকিউ করে চার্জ এখান থেকে ছিঁড়ে ওখানে গিয়ে জমা হচ্ছে। বেশ, তো এখানে আমি কিউ ইকুয়ালস টু সি অ্যান্ড ভি লিখতে চাই। আগেই বলেছি সি একটা কনস্ট্যান্ট, সি অ্যান্ড ভি লিখতে চাই। চার্জ কিউ ইকুয়ালস টু সি ইন্টু ভি লিখতে চাই। এবং সাথে সাথে এখান থেকে তুমি বলবে স্যার আমি এটাও লিখতে পারি যে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। সি ইকুয়ালস টু কিউ বাই ভি। নিশ্চয়ই পারো। এই ফর্মুলা দেখে অনেকে কনফিউজড হয়ে যেতে পারো যে ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে চার্জের উপরে, ক্যাপাসিটেন্স ডিপেন্ড করছে ভোল্টেজের উপরে, পোটেনশিয়ালের উপরে। অ্যাকচুয়ালি capacitance doesn't depends on charge, capacitance doesn't depends on voltage। ওদের উপরে ডিপেন্ড করে না, ওদের উপরে একদমই ডিপেন্ড করে না। কাজেই কেন ডিপেন্ড করে না? দেখো, ডিপেন্ড করবে যদি তুমি বলছো স্যার ভোল্টেজ বাড়লে ক্যাপাসিটেন্স কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল অ্যাকর্ডিং টু দিস রিলেশন। ইনভার্সলি প্রপোর্শনাল, তুমি বলছো ভোল্টেজ বাড়লে ক্যাপাসিটেন্স কমবে, ঠিক আছে। তো আমি বলছি যে ভোল্টেজ বাড়িয়ে তুমি কিউকে দাঁড় করিয়ে রাখতে পারবে তো? যদি পারো তাহলে ইউ আর রাইট। কিন্তু প্র্যাকটিক্যালি যেটা হবে, ভোল্টেজ যে রেশিওতে বাড়বে, চার্জ কিউ সেম রেশিওতে বাড়বে। তো দুজনের ইনক্রিজিং রেশিও যদি সেম হয় তাহলে আলটিমেটলি কি হয়? ক্যাপাসিটেন্স কনস্ট্যান্টই হয়। ক্যাপাসিটেন্স কনস্ট্যান্ট হয়। তো ক্যাপাসিটেন্স কখনো কিন্তু কিউ অ্যান্ড ভি এর উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা এখন ডেল্টা ভি মানে চেঞ্জ ইন ভোল্টেজ। একটা জিনিস একটু খেয়াল করো, তো এটাকে যদি রেট করতে হয়, সরি আমি আসছি এখানে পরে, এটাকে যদি রেট করতে হয় তাহলে তোমাকে কি হারে চার্জ জমা হচ্ছে। দেখো ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি, ডেল্টা ভিটা আমি পরে আসছি। ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু কিউ বাই ভি, তার মানে চার্জ পার ভোল্ট, তার মানে ক্যাপাসিটেন্স কে তুমি এভাবে ফাইন্ড আউট করতে পারো যে পার ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে একটা ক্যাপাসিটরের প্লেটে কতটা চার্জ স্টোর হচ্ছে। দিস ইজ দ্য ক্যাপাসিটি সিম্পলি। পার 1 ভোল্ট চার্জে একটা ক্যাপাসিটর কতটা চার্জ স্টোর করতে পারছে, কতটা চার্জ হোল্ড করতে পারছে, সেটাই হচ্ছে তার ক্যাপাসিটি। এর ইউনিট হচ্ছে কুলম পার ভোল্ট। এটাকেই আমরা বলছি ফ্যারাড। তো 1 ফ্যারাড চার্জ
1 ফ্যারাড চার্জ, হিউজ চার্জ, একটা মাউন্টেনের মতো চার্জ, 1 ফ্যারাড চার্জ। দিস ইজ ওয়াই তোমরা দেখবে কোথাও ফ্যারাড ইউজ হয় না। বেসিক্যালি ক্যাপাসিটরের উপরে যে রেটিংটা লেখা থাকে সমস্ত জায়গায় মাইক্রো ফ্যারাডে লেখা থাকে, ইনফ্যাক্ট মিলি ফ্যারাডেও তুমি কোথাও পাবে না। 1 ফ্যারাড চার্জ একটা মাউন্টেনের মতো চার্জ, অনেক 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 হিউজ 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 চার্জ। কাজেই তুমি সব জায়গাতে এই ইউজফুল যে এর ইউনিট সেটা এমএফডি তে পাবে, মাইক্রো ফ্যারাডে পাবে, মাইক্রো ফ্যারাডে পাবে। ওই জন্য যে কোনো ক্যাপাসিটরের গায়ে মাইক্রো ফ্যারাড লেখা থাকে। কোন ক্যাপাসিটরের গায়ে 2.25 লেখা রয়েছে, কোন ক্যাপাসিটরের গায়ে 2.25 মাইক্রো ফ্যারাড লেখা রয়েছে, মানে বুঝতে হবে যে ওই ক্যাপাসিটরের অ্যাক্রসে 1 ভোল্ট, ক্যাপাসিটর প্লেটের অ্যাক্রসে 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স থাকলে ওই ক্যাপাসিটরে 2.25 মাইক্রোকুলম, 2.25 মাইক্রোকুলম চার্জ স্টোর হচ্ছে, 2.25 মাইক্রোকুলম চার্জ স্টোর হচ্ছে। কোন ক্যাপাসিটরের গায়ে লেখা রয়েছে 2.5, তার মানে 1 ভোল্ট এমএফডি, 1 ভোল্ট ওই ক্যাপাসিটরের ক্রস অ্যাপ্লাই হলে ওখানে যে চার্জ স্টোর হচ্ছে সেটা হচ্ছে 2.5 মাইক্রোকুলম, 2.5 মাইক্রোকুলম সিম্পলি। সো ক্যাপাসিটরের এই ক্যাপাসিটেন্স যদি আলাদা হয় তবেই পসিবল আলাদা আলাদা ক্যাপাসিটরে আলাদা আলাদা চার্জ হওয়া। কারণ ক্যাপাসিটর আমি আগেই বলেছি C ইকুয়ালস টু কিউ বাই বি, এন্ড C আগে থেকে ডিটারমাইন্ড, একদম কনস্ট্যান্ট ফ্যাক্টর কি, ওর এপসাইলন কি আছে, মানে কোন মিডিয়াম ইউজ করেছি। সাপোজ দ্যাট আমি এখানে এয়ার ইউজ করেছি, সো দ্যাট এপসাইলন নট এরিয়া বাই ডি। সাপোজ আমি এখানে মাইকা ইউজ করেছি, সো তোমার ফর্মুলা তখন হবে, রিলেশন তখন হবে এপসাইলন মাইকা ইনটু এপসাইলন মাইকা ইনটু এরিয়া আপন ডিস্টেন্স। এইটাকে তুমি বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখবে যে C ইকুয়ালস টু এপসাইলন নট ইনটু এপসাইলন আর রিলেটিভ পারমিটিভিটি of mica into area upon D। এখন ভাবছো পারমিটিভিটি বুঝছিলাম, পারমিটিভিটি বুঝতে বুঝতে আবার রিলেটিভ পারমিটিভিটিতে চলে এসেছি। তো রিলেটিভ পারমিটিভিটি আর কিছু নয়, যে কোনো ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি ইকুয়ালস টু, যে কোনো ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি ইকুয়ালস টু, তোমরা জানো, তোমরা পারমিএবিলিটি পড়েছো, যারা ম্যাগনেটিজমে পারমিএবিলিটি পড়েছো তারা বুঝতে পারবে সহজভাবে। যদি না বুঝতে পারো তাহলে পারমিএবিলিটিটা একটু দেখে এসো, তাহলে ইজি হয়ে যাবে। যে কোনো ম্যাটেরিয়ালের রিলেটিভ পারমিটিভিটি ইকুয়ালস টু অ্যাবসোলুট পারমিটিভিটি বাই এয়ার এর অ্যাবসোলুট পারমিটিভিটি, অ্যাবসোলুট পারমিটিভিটি অফ দিস ম্যাটেরিয়াল আপন এয়ার অ্যাবসোলুট পারমিটিভিটি অফ এয়ার। সিম্পলি ওকে। তো এখন রিলেটিভ পারমিটিভিটি এন্ড ডাইলেকট্রিক স্ট্রেংথ একটু দেখাবো। রিলেটিভ পারমিটিভিটি এন্ড অর ডাইলেকট্রিক স্ট্রেংথ, রিলেটিভ পারমিটিভিটিকেই তুমি ডাইলেকট্রিক স্ট্রেংথ বলতে পারো। সাপোজ দ্যাট একটা এয়ার কন্ডেন্সার বলতে মনে পড়ে গেল, তোমাদের বললাম যে ক্যাপাসিটরকে, আসছি ওখানে পরে, আজকে না হলে পরের ক্লাসে করি। তো কন্ডেন্সার ক্যাপাসিটরকে আমরা সামটাইমস কন্ডেন্সার বলি। তো আমরা কি বলতে পারি, আর কেন বলি, বলতে পারলে কেন বলতে পারি? তো কন্ডেন্সার এই টার্মটা এসছে কন্ডেন্সড থেকে। তো কন্ডেন্সড কথাটার বাংলা কি? কন্ডেন্সড কথাটার বাংলা আর কিছুই নয়, তোমরা জানবে যে সঞ্চিত হওয়া, ডিকশনারি দেখে নিও, সঞ্চিত হওয়া, ঘনীভূত হওয়া, একত্রিত হওয়া, এক জায়গায় জড়ো হওয়া, এরই মানে হচ্ছে কন্ডেন্স। মানে এগুলোর মধ্যে যে কোনো একটা হতে পারে। মুদ্রা কথা সঞ্চিত হওয়া, ডিপোজিট হওয়া। তো ইলেকট্রিসিটিতে যদি কোনোভাবে চার্জ ডিপোজিট হয় কোথাও, তাহলে আমরা বলতে পারি চার্জটা কন্ডেন্সড হচ্ছে। আর যেই বডিতে কন্ডেন্সড হচ্ছে সেই বডিকে আমরা বলি কন্ডেন্সার।
কন্ডেন্সড হচ্ছে, দিস ইজ ওয়াই আমরা বলতে পারি কন্ডেন্সার। যিনি কন্ট্যাক্ট নিচ্ছেন ওনাকে বলি কন্ডাক্টর, যিনি কন্ডেন্স করছেন ওনাকে বলছি কন্ডেন্সার। ঠিক আছে, এই কারণে ক্যাপাসিটরে এই কাজটা করতে পারি বলে আমরা ক্যাপাসিটরকে কন্ডেন্সার বলতে পারি এবং আমরা বলে কোনো ভুল করি না। আচ্ছা, আলোচনা করছিলাম রিলেটিভ পারমিটিভিটি অর ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ এনি ম্যাটেরিয়াল। সাপোজ মনে করা যাক যে কোনো একটা এই ক্যাপাসিটরটা এয়ার ক্যাপাসিটর, তাহলে এর ক্যাপাসিটেন্স কি হবে? সি অফ এয়ার, এয়ার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স ইকুয়ালস টু, অবশ্যই তুমি বলবে এপসাইলন নট এরিয়া পার। আচ্ছা, এটা তো এয়ারের ক্যাপাসিটর, এয়ার ক্যাপাসিটর এয়ারের ক্যাপাসিটেন্স। এখানে আমি একটা মেটেরিয়াল ঢুকিয়ে দিলাম, যে কোনো মেটেরিয়াল, ইট মেবি যে কোনো মেটেরিয়াল হতে পারে, তখন আমি লিখবো সিএম, সিএম ইকুয়ালস টু ইএম, ইএম মানে যে কোনো মিডিয়াম, মিডিয়াম 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 অন্য কোনো মেটেরিয়াল, অন্য কোনো মিডিয়াম, তো এপসাইলন মিডিয়াম, সেই মিডিয়ামটা ইনটু এরিয়া বাই ডি। আমি এখানেই বললাম যে এইটা মিডিয়ামের, তাহলে ই এপসাইলন এম, এপসাইলন এম ইকুয়ালস টু, এপসাইলন এম ইকুয়ালস টু আমি কি এখান থেকে কি লিখতে পারি? রিলেটিভ পারমিটিভিটি অফ দ্যাট মিডিয়াম ইনটু এয়ার এর অ্যাবসলিউট পারমিটিভিটি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি ই আর এপসাইলন নট ইনটু এরিয়া, এপসাইলন আর ইনটু এপসাইলন নট ইনটু এরিয়া বাই ডি, বাই ডি। তাহলে এবারে যদি একটু ভালো করে লক্ষ্য করো, সি এম আপন সি এয়ার যদি করি তাহলে কি আসছে? সি শুধু থাকছে ই আর, তুমি করে দেখো শুধু থাকছে ই আর। তার মানে কেন এত কিছু বলতে গেলাম, কেন এত কিছু বলতে গেলাম? কখনো তোমার কাছে এমন কোনো নিউমেরিক্যাল থাকবে যেখানে সাপোজ কোনো একটা মিডিয়াম ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বলে দেওয়া হলো, সাপোজ দ্যাট 20, কোনো একটা মিডিয়াম ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বলে দেওয়া হলো 20, এবং সাথে সাথে বলে দেওয়া হলো একটা এয়ার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স 4, সাপোজ 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 এয়ার ক্যাপাসিটরের ক্যাপাসিটেন্স বলে দেওয়া হলো 4। তোমাকে জানতে চাওয়া হলো যে এই যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে এর রিলেটিভ পারমিটিভিটি কত, এর রিলেটিভ পারমিটিভিটি কত। By using this formula you can easily find out Cm by C air, always যেটা বেরোবে সেটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি অফ দিস মেটেরিয়াল। এটা একটু কনসেন্ট্রেট করতে হবে, এই জায়গাটা একটু কনসেন্ট্রেশন রেখে দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। তো ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আমাকে আরো দু একটা ক্লাস নিতে হবে। এই পর্যন্ত আপাতত বোঝো, খুব তাড়াতাড়ি ক্যাপাসিটরের সেকেন্ড ক্লাসে আসছি, এবং এটা যদি বুঝতে পারো তাহলে সেকেন্ড ক্লাসটা অত্যন্ত ইজি হবে। সেখানে আমি দেখাবো এনার্জি স্টোরড ইন আ ক্যাপাসিটর, ডিফারেন্ট ফর্মুলা কিভাবে মেড হলো সেগুলো দেখাবো, এবং ইউজ অফ ক্যাপাসিটর, যে ডিফারেন্ট ফিল্ডে ক্যাপাসিটর ইউজ হয়, কোন ফিল্ডে ক্যাপাসিটর কি পারপাস সার্ভ করে, এবং সাথে সাথে কানেকশন অফ ক্যাপাসিটর, কম্বিনেশন কানেকশন, সিরিজ কানেকশন, প্যারালাল কানেকশন এবং এদের নেসেসিটি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।